তুই একটা নষ্ট মেয়ে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতন মেয়েকে বিয়ে করে। বাবার মুখে এমন কথাটি শুনে মা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে করতে তার রুমে চলে গেলেন। ভাতের লোকমা মুখে তুলতে গিয়েও আর তুলতে পারলাম না। সব কিছু সহ্য করতে পারলেও নিজের মাকে এমন অপবাদ দিলে এটা তো সহ্য করা যায় না। আমার এঁটো হাত দিয়েই বাবার গলা খপ করে খুব জোরে চেপে ধরলাম। ধুর, কাকে বাবা বলছি, ওটা তো একটা হিংস্র জানোয়ার। চেপে ধরে বললাম, আজই তোরে মেরেই ফেলবো। দিন দিন তুই আমার মায়ের ওপর অত্যাচার করে যাবি, আর এটা আমি মেনে নেব? সে ছটফট করতে লাগলো। এমতো অবস্থায় আমার মা দৌড়ে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বসলো। তখনও আমি ওই জানোয়ারটার গলা চেপে ধরে আছি। আমার মা অপর গালে আর একটা থাপ্পড় দিয়ে ফেললো। ঝিঝি পোকার মতন আমার কানটাও এমন হয়ে গেল। জানোয়ারটা খুক খুক করে কাশতে কাশতে ডক ডক করে পানি খেয়ে ফেললো। হাত ধুয়ে আমি বারান্দায় গিয়ে সিগারেটে টান বসিয়েছি। একটা শেষ করে যেই আর একটা জ্বালাতে টানছি, হঠাৎ করেই মাথায় খুন চেপে বসলো। বাবা নামক জানোয়ারটাকে মুহূর্তেই খুন করে ফেলতে ইচ্ছে করছে। কি করব বুঝতে পারছি না। মাথাটা হুট করেই ব্যথা করতে শুরু করলো। ইচ্ছে হচ্ছিল নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছিঁড়ি। জ্যোৎস্না রাত। ছোট বোনকে ডাক দিয়ে বললাম, মায়ের সাথে যদি বাবা কোনো ঝামেলা করে আমায় যেন ফোন দেয়। নিশ্চুপ রাস্তার মধ্যে হাঁটছি, কোথাও কোনো সারা শব্দ নেই। একটা কুকুরেরও হুঙ্কার ডাক আমার কাছে আসছে না। আমার মাথায় শুধু নষ্ট মেয়ে বলে গালি দেওয়াটাই ঘুরপাক খাচ্ছে। কানে বারবার এই গালিটাই ভেসে উঠছে। সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমার বাবা নাকি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। তারা নাকি একে অপরকে খুব ভালোবাসতেন। আগে মায়ের সাথে কেমন ব্যবহার করতেন তা আমার জানা নেই, কিন্তু আমার যখন বছর 5 কি 6 বছর হবে, তখন মাঝে মাঝে বাবাকে দেখতাম মায়ের সাথে খুবই বাজেভাবে বিহেভ করতো। বাজে মাঝে দেখতাম আমার মায়ের কাজের কোনো ত্রুটি হলে চড় থাপ্পড়ও দিয়ে বসতেন। আমার ছোট বোন নীরা, ও আমার থেকে 7 বছরের ছোট। আমি যখন বাসায় থাকতাম না, তখন নীরা আমাকে মাঝে মাঝে বলতো বাবা নাকি মায়ের গায়ে অনেক হাল তুলতেন, মারধর করতেন। কিন্তু দিন দিন আর এই মায়ের শরীরে হাত তোলা, বিচ্ছিরিভাবে গালাগালি শোনা কতদিন দেখব? আমার বোনটি ক্লাস 8-এ পড়ে, আর আমি এবার অনার্স ফাইনাল ইয়ার দিলাম। আমরা 2 ভাই বোন এতটা বড় হয়েছি, তারপরেও বাবা আমাদের সামনে মাকে গালিগালাজ করেন। কিন্তু আজকের গালিটা আমার খুব গায়ে লাগলো। আসলে সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা খুব অসহায়। আমাদের নানা বাড়ি কোথায় তা আমরা ঠিক জানি না। কে আমাদের নানা, কে আমাদের মামা, এসব কিছুই জানি না। ঠিক 1 মাস আগে আমার বাবা নাকি আমার মাকে মেরেছিল। তখন আমি বাসায় ছিলাম না, আমি ভার্সিটিতে ছিলাম। বাসায় আসার পর আমার ছোট বোনটি আমার কাছে কেঁদে দিয়ে বলল, ভাইয়া, আজকেও বাবা মাকে মেরেছে। মায়ের হাতে ব্যথা পেয়েছে, নাড়াতে পারছে না, তার ডান হাত ফুলে উঠেছে। বাসায় আজকে রান্না হয়নি। বাবা কোথায় এখন জানি না। মাকে মেরে তারপর বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। সেদিন রাতে আমরা সবাই না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের হাতের ব্যথায় কাতরাতে থাকলেন। বাবা সেদিন আর বাসায় ফেরেনি। পরদিন ভোরে মাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। গিয়ে চেক আপ করে দেখি মায়ের হাতে ফাটল ধরেছে। ডাক্তার ট্রিটমেন্ট করে আমার মায়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। পরের দিন বাবা বাসায় ফিরে এসে দেখে মায়ের হাতে ব্যান্ডেজ। তারপরেও লোকটা একটাবার জিজ্ঞেস করলো না তার হাতে কি হয়েছে। 15-20 দিন মতন আমার মা হাত পা নাড়াচাড়াই করতে পারেনি। আমার ছোট বোনটা সংসারের সব কাজ করেছিল। বাবা অফিস থেকে বাসায় এসে চুপচাপ খেয়ে আবার বাসা থেকে বের হয়ে যেতেন, আর গভীর রাতে বাসায় ফিরতেন। আমাদের কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন না। এই তো 4-5 দিন আগেই আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম ডাইনিং টেবিলে বসে, বাবা, আমাদের 2 ভাই বোনের খুব আপন তো আপনি আর মা, তাই না? দিন দিন মায়ের উপর অত্যাচার করছেন, এটা কি ঠিক? আমরা এমন আর কত দেখব? সেদিন আমার কথায় বাবা জবাব দিতে পারেনি। আমি শুধু তাকে বলেছিলাম সে যেন আমার মায়ের ওপর আর কোনো অত্যাচার না করেন। কিন্তু তারপরেও দিন দিন এমন করে যাচ্ছে। এভাবে আর কত দেখব? আজকে বাবা আমার মাকে যে গালিটা দিয়েছে, সেই গালিটা আমার সম্পূর্ণভাবে বুকে লাগছে। আমার মন চাইছে তাকে খুন করে ফেলি। এসব ভাবতে ভাবতে নিশু আমাকে ফোন দেয়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 12:30 বেজে গেছে। প্রথমবার কলটা কেটে দিই। কেটে দিয়ে ফোনটা আমার পাশে রাখি।
একটু পরে নিশু আবার আমাকে ফোন দেয়। ফোন কেটে দেওয়ার পরে আবার ফোন দিচ্ছ কেন? সমস্যা কি তোমার? মানে কি হলো তোমার? আর এমন করছো কেন আমার সাথে? কেমন বিহেভ করব? তোমাকে আমি কিছু বলেছি? নাকি আমাদের মাঝে কিছু ঠিক হয়েছে? আমাদের মাঝে কিছুই ঠিক হয়নি, কিন্তু চাইছি না তোমার সাথে আমার কোনো যোগাযোগ থাক। মিহির, তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ করে এমন কথা কেন বলছো? প্লিজ আমাকে বলো না তোমার কি হয়েছে। আমাদের মাঝে কিছুই হয়নি, বাট আমি চাইছি না আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকুক, কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কেন? আমি আমার লাইফেই কাউকে আনবো না, আমি সির্ফ একা থাকবো। হঠাৎ করে এমন কেন বলছো মিহির? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? আর আমাদের সম্পর্ক আজ 2 বছর হতে চললো। প্লিজ আমাকে বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। আমি আর নিতে পারছি না নিশু। বৈবাহিক জীবনে যতটা কষ্ট, তা আমি আমার মাকে না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা, তোমার মন মানসিকতা ভালো হলে আমাকে জানিও, বা আমাকে একটু ফোন দিও। আজকে সারাদিন তো আমাদের তেমন কথাই হলো না। এখন ফোন দিলাম, কিন্তু এখন বলতেই চাইছো না। আমি তোমার জন্য অপেক্ষা করব, ফোন দিও আমায়। নিশুর ফোনটি কেটে দিয়ে চুপচাপ করে বসে থাকলাম। সিগারেটের প্যাকেট থেকে সিগারেট জ্বালাতে জ্বালাতে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি রাত 1টা বেজে গেছে। আমার মা এখন আমার অপেক্ষায় বসে আছেন। আমি বাসায় ফিরতেই মা বলল, আজকে তুই তোর বাবার সাথে এমন করলি কেন বাবা? তুই তো সেই ছোটবেলা থেকে দেখে আসছিস তোর বাবা কেমন। এটা তো নতুন কিছু না, তাই বলে তুই তাকে খুন করতে চাইবি? হ্যাঁ, আমি ওই জানোয়ারটাকে খুন করে ফেলবো। আর দিন দিন কত এমন দেখবো? আর কত তুমিই বা অত্যাচার সহ্য করবে? আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তুই আর তোর বাবার সাথে এরকম বিহেভ করিস না। ওই লোকটাকে আমার বাবা বলো না তো। ও আমার বাবা না। কিসের বাবা? আচ্ছা খেতে বস। তখন তো না খেয়ে উঠে চলে গেলি, আর সেই 3-4 ঘন্টা পর এখন আসলি। কিছু বলবে? আমি ঘুমাতে যাব। এসব বলে আমার মায়ের সামনে থেকে আমার রুমের দিকে হাঁটা দিলাম। একটু পরে লোকটা দাড়ি চুলকাতে চুলকাতে আমাকে এসে বলল, কালকেই তোরা সবাই এই বাসা থেকে বের হয়ে চলে যাবি। আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠে তোদের মুখ না দেখি। যাবো তো যাওয়ার আগে তোকে খুন করে যাব, বুঝলি? তুই আমার মাকে কষ্ট দিয়েছিস, আর কত দেখবো? তোর অনেক সাহস হয়ে গেছে, তোকে আমি জেলে ঢোকাবো। কালকেই তোকে মেরে আমি জেলে ঢুকবো। কালকেই তোকে আমি জেলে ঢোকাবো। তোরে খুন করি তো আমি জেলে ঢুকবো, এর আগে তো না। লোকটা আমার সাথে আর কিছু বলতে পারলো না, আমার রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পরই নিশু আমাকে বারবার ফোন দিতে লাগলো। ফোনটি আমি সাইলেন্ট করে পাশে রাখলাম। নিশুর সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। আমাদের যতই কষ্ট হোক, আমাদের আলাদা হয়ে যেতেই হবে। আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি লোকটা পতিতালয়ের মহিলাদের সাথে আমার মাকে তুলনা করছে। এর প্রতিবাদ করেছি বলেই বাবা আমাকে গ্রেপ্তার করানোর জন্য বাসায় পুলিশ ডেকে নিয়ে আসে। সকালে ঘুম ভাঙলেই দেখি আমাদের বাসায় পুলিশ এসছে। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে গ্রেপ্তার করে ফেললো। আমাকে গ্রেপ্তার করতে দেখে আমার মা, আমার ছোট বোন কান্না করতে শুরু করলো, কিন্তু কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল না। আমাকে গ্রেপ্তার করে থানায় জেলের মধ্যে ঢুকিয়ে দিল। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আমার মায়ের পরিবার তখন মেনে নেয়নি। আমার মা বাবার হাত ধরেই বাবার কাছে চলে এসেছিলেন। যখন আমার মায়ের পরিবার মেনে নেয়, তখন আমার বাবা মাকে কখনোই সেই পরিবারে যেতে দেয়নি। আমার মাকে বেশ কয়েকবার তার পরিবার নিয়েও এসেছিলেন। অপমানিত হয়ে আমার বাবা পাঠিয়ে দেন। আমার মা বাসায় খুব একাকিত্বভাবে কাটিয়েছে। মা যদি কখনো তার বাবা মায়ের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পারেনি, কারণ বাবা তাদের সাথে কথা বলতে দেয়নি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আমার বয়স যখন 3 বছর, তখন আমার বাবা আর একটি বিয়ে করেন। সে যে কোম্পানিতে জব করত, সেই কোম্পানির এক মহিলাকে বিয়ে করেন আমার বাবা। এই বিয়ের জন্য আমার মা প্রতিবাদ পর্যন্ত করেনি। আমার মা কিছু বললেই তখন হাত তুলতেন তার গায়ে। বাবা তার সাথে সংসার করা শুরু করলেন। আমার আর আমার মায়ের কোনো খোঁজ খবর নিত না আমার বাবা। মাস শেষে বাবা মায়ের কাছে আসছে আর কিছু টাকা দিয়ে গেছে। সেই টাকা দিয়েই কোনো মতে মা আমাদের সংসার চালাতেন। আমার মা বাবার পায়ে পড়ে কান্না করতেন। তারপরেও আমার বাবা মায়ের কথা শোনেননি। বাবা সেই বিয়েটা টিকিয়ে রাখতেও পারেনি। কয়েক মাস পরেই বাবাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর থেকে বাবা মায়ের সাথে আরও খারাপ আচরণ করতে শুরু করে। আমাদের পারিবারিক অবস্থা একদম খারাপ নয়। আস্তে আস্তে বাবা আমাদেরকে কেয়ার করা আরও কমিয়ে দেয়। সত্যি বলতে
আমরা দুটো ভাই বোন আমরা বাবার ভালোবাসা পাইনি। আমাদের দুটো ভাই বোনের মনে হয়েছে যে আমাদের মাঝে বাবা থাকতেও নেই। আমার মা, তিনি আমার বাবা। মায়ের ভালোবাসা একাই আমাদের দুটো ভাই বোনকে দিয়েছে। সকালবেলা খাবার খেয়ে বাবা অফিস থেকে বের হয়ে যেতেন আর মধ্যরাতে বাসায় ফিরতেন। আমরা যে বাসায় আছি সেদিকে বাবার কোনো খেয়ালই ছিল না। একটা দিনও আমাদের কোনো খোঁজ খবর নিতেন না। আমার স্পষ্ট মনে আছে, মা একদিন আমার সামনে বলেছিলেন, তোমার কি সন্তানদের প্রতি কোনো মায়া নেই? ওরা দুটো ভাই বোন, ওদের কি ইচ্ছা হয় না বাবার ভালোবাসা পেতে? নীরার 6টা মাস হতে চলল, অথচ একটা বার তুমি ওকে কোলে তুলে নাওনি। তোমার কি ইচ্ছে হয় না ওদের একটু আদর করতে? আমার এসব একদম ভালো লাগে না। আর তাছাড়া আমি তো ওদের দেখাশোনা করছি, তাই না? এসব বলার কোনো মানে আছে? তুমি এত নিষ্ঠুর কেন? নীরা এতটা বড় হয়ে গেল, তারপরেও তুমি ওকে কখনো তোমার কাছে নাও না। এসব প্যাঁচাল বাদ দেবা, আমার ভালো লাগছে না শুনতে। আর কিছু বলা থাকলে বলো, নতুবা বাদ দাও। হ্যাঁ, এখন তো তোমার ভালো লাগবে না। বিয়ের আগে ছেলে সন্তান নিয়ে কত স্বপ্ন দেখেছিলে তুমি। আর তোমার কি হলো আমি জানি না, হঠাৎ করেই তোমার পরিবর্তন। আচ্ছা, আমার কি কোনো দোষ ছিল বলো? তুমি আমাকে যখনই বলেছিলে তোমার হাত ধরে তোমার কাছে চলে আসতে, আমি ঠিক তখনই ছুটে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পরিবার এই বিয়েটা মেনে নিতে পারেনি। আর সেই রাগটা ধরে তুমি এখনো আছো। আচ্ছা, আমার কি ইচ্ছে হয় না বাবা মায়ের সাথে কথা বলতে, ভাই বোনদের সাথে যোগাযোগ করতে? তুমি তো তাও দিলে না আমাকে। তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য কতবার এসছে, কিন্তু তুমি কি করলে? তাদের অপমানিত করেই বাসা থেকে তাড়িয়ে দিলে। আমার তো এসব শুনতেই ইচ্ছা করছে না। আমি নিষেধ করছি এত কিছু বলতে, তারপরেও কেন বলছিস? আমি শুধু বাবা মার কথাগুলো হাঁ করে শুনছিলাম। তখন আমি হয়তো পুরোপুরি বুঝতে পারিনি। যখন আস্তে আস্তে বড় হই, তখন বাবার রূপ দেখতে পাই আমি। সেই ছোটবেলায় একদিন বায়না ধরেছিলাম বাবার সাথে আমি বাসার বাইরে যাব, ঘুরতে যাব। সে আমাকে নেয়নি। বাসা থেকে যখন বের হয়ে যায় তখন আমি বাবার হাত টেনে ধরে রেখেছিলাম, তারপরও সে আমাকে নেয়নি। সেদিন আমি প্রচুর কান্না করেছিলাম। আমার কান্না দেখেও তার একটু মায়া হলো না। দিন যায়, বড় হতে থাকি। আমার পিছু পিছু আমার বোনটিও ঘুরঘুর করতে থাকে। আমি ওকে নিয়ে রাস্তায় বের হই, দোকানে যাই, খাবার কিনে দিই। দুই ভাই বোনে ঘুরতে যাই। সেই থেকেই আমার ছোট্ট বোনটি আমার পাগল, আমার সাথে সব সময় থাকে। স্কুল থেকে ফিরলে বোনটা আমার কাছে ছুটে আসতো আর বলতো, ভাইয়া কি আনছো দাও। টিফিনের টাকা বাঁচিয়ে আমার বোনের জন্য খাবার নিয়ে আসতাম। কিন্তু আমার বাবা কখনো নিজের ইচ্ছায় আমাদের জন্য একটা কিছুও কিনে নিয়ে আসেননি। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনার খরচ আমি নিজেই চালিয়েছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করাতাম। সেই টাকা দিয়েই আমি চলতাম এবং পড়াশোনা করতাম। এরপরে আমার মনে হয় না আমি বাবার কাছ থেকে 1 টাকাও নিয়েছি। এইচএসসি পাস করে ভালো রেজাল্ট করে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বাবার কাছে রিকোয়েস্ট করি, কিন্তু আমি বাবার কাছে সাহায্য পাইনি। তাই একটা নর্মাল কলেজে ভর্তি হয়েছি। যাই হোক, আমি সব কিছুই ভুলে গিয়েছিলাম। বড় হয়ে মায়ের ওপর বাবার অত্যাচার আমি আর সহ্য করতে পারতাম না। গতকাল আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছে। থানায় নিয়ে আসার সময় অনেক কান্নাকাটি করেছে। বাবার 2 পা পর্যন্ত মা ধরেছে, কিন্তু শোনেনি। বাবার কথায় আমাকে পুলিশ ধরে নিয়ে এসছে। 3 দিনের দিন আমার সাথে দেখা করার জন্য নিশু থানায় আসে। ওর এক আত্মীয়র মাধ্যমে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আমি এখন কোথায় যাব? কার বাসায় যাব? আমার তো কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আমি প্রতিজ্ঞা করেছি আমি ওই বাসায় আর কখনোই যাব না। তার আগে তো আমাকে কিছু একটা করতে হবে। আমার বোন, আমার মাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ওদের ওই বাসায় রাখবো না। থানা থেকে ছাড়া পেয়ে শুধু নিশুকে একটা ধন্যবাদ দিয়েছিলাম। ওর সাথে কথা বলার কোনো শক্তি আমার মাঝে ছিল না। রাস্তার পাশ বেয়ে আমি আর নিশু হেঁটে যাচ্ছি। কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কথা বলার সাহস পেল না আমার সাথে। নিশু আমাকে বলল ওর একটা পরিচিত বন্ধুর বাসায় যেতে। ও নাকি সেই বন্ধুর সাথে কথা বলেছে এবং আমার কোনো একটা চাকরির জন্য কথা বলছে। রাতের বেলায় আমি আমার বাসার সামনে গেলাম একটা পলক আমার মা আর বোনকে দেখার জন্য, কিন্তু বাসার সামনে গিয়েই আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম। দরজার সামনে আমি ঢলে পড়ে গেলাম। মুখে পানির ছিটামে লাফ দিয়ে উঠলাম। বাসায় অনেক লোক। আমার মাথা ব্যথা করছে। মাথায় হাত দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালাম। বাসায় আসার পরে শুনতে পেলাম মহিলারা বলা বলি করছে, মাইয়াটা কত ভালো ছিল, এই অকালে প্রাণ হারাইলো। এটা শুনে কেন জানি স্থির হয়ে থাকতে পারলাম না।
কিন্তু আমি এখনো জানি না ঠিক কি হয়েছে। ঘর থেকে বের হতেই আমার বন্ধু শাওন, শিয়াব, লাবিব, রকি ওরা সবাই আমাকে জড়িয়ে ধরলো। সবাই কান্না করছে। আমি ওদের ছাড়িয়ে উঠোনে গেলাম। সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা আছে খাটিয়ার ওপরে। আমি মুখ খুলতে গেলাম, কিন্তু হাত পা কাঁপছে, কারণ শক্তি পাচ্ছি না। ভিতর থেকে কিছু একটা বলছে, এটা খুলিস না, এমন কিছু দেখবি যেটা সহ্য করতে পারবি না। তারপরেও মুখটা খুললাম। মুখটা খুলে দেখি নীরা। নীরা এখানে কেন? ওকে এখানে শুইয়ে রেখেছে কেন? কি সুন্দর ঘুমাচ্ছে। আস্তে করে ডাকলাম, নীরা, এই নীরা, এই অবলায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ওঠ। আরে ওঠ না, কতদিন পরে আমি আসলাম আর তুই ঘুমাচ্ছিস? এই, তুই কি আমার উপর রাগ করেছিস? এই বোন, ওঠ। কিন্তু নীরা তো উঠছে না। জোরে চিৎকার করে ডাকলাম। আশেপাশে অনেকেই দেখছে, সবার চোখে পানি। শিহাব এসে পাশে বসলো। ও আর কোনোদিন উঠবে না মিহির। হে, কেন? কি বলছিস তুই এসব? মিহির, তুই বুঝতে পারছিস না? নীরা মারা গেছে। কাল রাতে কারেন্টের শক লাগে ওর। আন্টি আমাদের ফোন করে বলে আঙ্কেল তখন বাসায় ছিল না। আমরা এসে ওকে হসপিটাল নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারি না। আজ ভোরে ও পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে চলে যায়। শিহাব খুব কাঁদছে। আমার কাঁধের ওপর একটা হাত রেখে বাকি হাত ওর চোখের ওপর। ওর কথাগুলো আমি ঠিক মতন বুঝতে পারলাম না। আশেপাশে কারোর কথাই আমার কানে যাচ্ছে না। আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার কানে কেবল নীরার কথাগুলো লুটুপুটি খাচ্ছে। আইসক্রিম না দিলে আজই মাকে বলে দেব তুই সিগারেট খাস। বিছানা তো ঠিক করে দিতেই পারি, কিন্তু তার জন্য আমাকে টাকা দিতে হবে। কেন কেন? তোকে টাকা দিতে যাব কেন? নিশু আপুর সাথে রিকশায় কে যেন ঘোরাঘুরি করে ভাইয়া, চিনিস তুই? তুই আর ভালো হলি না, বদ কোথাকার। আচ্ছা, ভালো করে ঠিক কর, তারপর আমার মাথার চুলগুলো টেনে দিবি, তাহলে 500 টাকা দেব। তুই না পচার মধ্যে সব থেকে ভালো, আর তুই পচার মধ্যে টপ। এসব ভাবছি, হঠাৎ আমাকে কি যেন জোরে ধাক্কা দিল। শাওন ধাক্কাচ্ছে আমাকে। মিহির, হ্যাঁ মিহির, দেখ নীরা মারা গেছে। তুই কাঁদছিস না কেন? তোর আদরের বোন তোকে ছেড়ে চলে গেছে, আর তোর চোখে এক ফোঁটা পানিও নেই। একটু কাঁদলে হালকা লাগবে, অন্তত কিছু বল মিহির, কথা বল। আমার মাথায় এসব কিছু ধরছে না। চোখের সামনে সব অন্ধকার মনে হচ্ছে। আর একবার চোখ বন্ধ করলাম। চোখ খোলার পরে দেখলাম নিশু পাশে বসে আছে। আমি দৌড়ে উঠোনে চলে গেলাম। নীরার খাটিয়া নিয়ে সবাই যাচ্ছে। বন্ধুরা আমাকে দেখে দৌড়ে আসলো, ওদের সাথে নিয়ে গেল। নীরাকে রাখার সময় মনে হচ্ছিল আমার জীবনে অনেক কিছু আমি হারিয়ে ফেলছি। এই মুখটা আমি আর কোনোদিন দেখতে পাবো না। ভাইয়া বলে কেউ ডাকবে না, অযথা কেউ জ্বালাবে না, ঘুম থেকে ডেকে তুলবে না কেউ আমাকে। আমি আর ভাবতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার কলিজাটাকে কুচি কুচি করে কেটে ফেলছে। নীরার মৃত্যু শোক সামলাতে পারিনি। এদিকে মাও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। ঠিক মতন খায় না, মাঝরাতে উঠে কার সাথে যেন কথা বলে, হাসে, কান্না করে। আবার কখনো কখনো নীরার স্মৃতির কাছে চলে যায় গভীর রাতে। মাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কিন্তু তার জন্য শহরে যেতে হবে। বাবার সাথে আমি এখন কথা বলি না। আমার কেন যেন মনে হয় তার কারণে নীরার মৃত্যু হয়েছে। কিন্তু নীরার মৃত্যুর পরে তার অনেক পরিবর্তন হয়েছে। আগের মতন মায়ের সাথে দুর্ব্যবহার করে না। মাঝে মাঝে দেখি চোখের জল মুছছেন। ইদানিং মায়েরও সেবা যত্ন করা শুরু করেছেন। মাকে খাইয়েও দেন মাঝে মাঝে। সব নাটক। কদিন পরে আবার ওনার আসল রূপ দেখাবেন। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। গত 1 মাসে এত কিছু সহ্য করতে হয়েছে। মাঝে মাঝে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু তাহলে আমার মায়ের কি হবে? আর তাছাড়া আমার এত সমস্যার মধ্যে একটা মানুষ আমাকে সব সময় সঙ্গ দিয়েছে, সেটা হলো নিশু। আমাকে টাকা দিয়েও সাহায্য করেছে। সেদিন নীরার দাফন দেওয়ার পরে আর বাসায় ফিরিনি। প্রতিদিন 2 বার করে মাকে গিয়ে দেখে আসি। নিশু ওর এক কাজিনের বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি মরে যাই, তবে এই মেয়েটার সাথে মস্ত বড় অন্যায় করা হবে। যে খারাপ সময়ে পাশে থাকে, তার ভালোবাসার অবমূল্যায়ন কোনো দিনও করতে হয় না। আমিও পারবো না এই মেয়েটাকে কষ্ট দিতে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম এসব, তখনই নিশু কল দিয়ে জানায় শহরে আমার জন্য একটা জব ঠিক করেছে ওর কোনো এক বন্ধুর মাধ্যমে। আমাকে কালই যেতে হবে। আমি রাজি হচ্ছিলাম না। মাকে এই অবস্থায় রেখে কি করে যেতে পারি, তাও ওই অমানুষটার কাছে একা রেখে। কিন্তু নিশু বুঝালো যে মায়ের জন্যই আমাকে যেতে হবে, মায়ের চিকিৎসা করাতেই হবে। পরদিন চলে গেলাম।
নিশু এবং আমার বন্ধুদের মাধ্যমে মায়ের খোঁজ খবর রাখলাম। বাবা আগের মতন নেই, সে মায়ের যত্ন নেয়। মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কারোর সাথেই কথা বলে না। নীরা ছাড়া কাউকে চেনে না। 2 মাস জব করার পরে বাড়িতে গেলাম, মাকে আমার কাছে নিয়ে আসবো, তারপর ডক্টর দেখাবো ভালো দেখে। বাসার সামনে এসে দেখলাম দরজায় তালা ঝোলানো, আর কারোর কাছে জানতে পারলাম না তারা কোথায় আছে। দুশ্চিন্তায় পড়ে গেলাম, লোকটা কোথায় যেতে পারে আমার মাকে নিয়ে? মায়ের সাথে কিছু করলো নাকি? যদি মাকেও মেরে ফেলে নীরার মতন, আর তারপর যদি পালিয়ে যায়, তাহলে আমি কি করব? না না, এসব কি ভাবছি? এসব কিছুই হয়নি। আমি অযথাই চিন্তা করছি। আশেপাশে আর একটু খোঁজ করে দেখতে হবে। আজকের মধ্যেই মাকে নিয়ে যেতে হবে, কেননা নতুন জব, তাই ছুটি নেই। আজ শুক্রবার দেখে আসলাম, রাতের মধ্যেই ফিরতে হবে। কাল আবার জয়েন করতে হবে। রাস্তায় ফের হয়ে পরিচিত এক কাকার সাথে দেখা হলো। তার কাছে জিজ্ঞেস করে দেখি, ভালো আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? এই তো চলছে। কাকা, আপনি মায়ের ব্যাপারে বলতে পারবেন কিছু? সকালেই আমি এসছি মাকে নিতে। খবর নিয়ে জেনেছি তখন বাসায় ছিল, কিন্তু এখন এসে দেখি কেউ নেই বাসায়। কোথায় গেছে কিছু জানেন আপনি? ও হ্যাঁ, তোমার বাবা তোমার মাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছে। জানোই তো, তোমার মায়ের অবস্থা ভালো না। প্রতি সপ্তাহে তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়। আজও সকালে তোমার বাবা তোমার মাকে নিয়ে ডক্টরের কাছে গেছে। তুমি অপেক্ষা করো, কিছুক্ষণ পরই চলে আসবে। কাকার কথা শুনে মনে হলো নিষ্প্রাণ দেহে প্রাণ পেয়েছি। এতক্ষণ কী সব ভাবছিলাম। যাক, মাকে পেয়েছি তাতেই আমি খুশি। এখন মাকে নিয়ে শহরে চলে যাব। বাসার সামনে এসে বসে রইলাম, তখন নিশু কল দিল। ওর সাথে কথা বললাম। প্রায় 2 ঘন্টা বাদে দেখলাম মার বাবা আসছে। বাবা খুব সাবধানে মাকে রিক্সা থেকে নামাচ্ছেন। মায়ের মুখে কোনো ভাবান্তর নেই। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা তাকে ছাড়িয়ে নিয়ে বিরক্ত নিয়ে আমার দিকে তাকালেন। মনে হচ্ছে আমাকে চেনেই না। তারপর আমাকে পাশ কাটিয়ে হনহন করে হেঁটে ঘরে চলে গেলেন। মায়ের এমন ব্যবহার দেখে আমার চোখের পানি ছলছল করছে। আমার মা আমাকে চিনতে পারছে না, এর থেকে কষ্টের আর কি হতে পারে? নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছি। তোমার মা নীরা ছাড়া কাউকে মনে রাখতে পারেনি, না তোমাকে না আমাকে। আর সে এটাও ভেবে নিয়েছে যে নীরা বেঁচে আছে। শান্তি তো আপনার, খুশি তো আপনি, এটাই তো চেয়েছিলেন আপনি। আমরা তো আপনার কাছে বোঝা ছিলাম। বাবা চুপ করে আছে, কোনো কথা বলছেন না, শুধু আমার দিকে তাকালেন। তার চোখে পানি। এই প্রথমবার এই লোকটাকে এত অসহায় মনে হচ্ছে, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগেনি। আবারও বলতে শুরু করলাম, আমার মা যখন সুস্থ ছিলেন তখন একটা দিনের জন্য তাকে ভালো রাখেননি। না তো আমাদের 2 ভাই বোনকে বাবার আদর দিয়েছেন। বরাবরই আমরা আপনার রাগ আর দুর্ব্যবহারের সাথে পরিচিত ছিলাম। তাহলে আজ কেন আপনার চোখে জল? আপনার তো খুশিতে পার্টি দেওয়া উচিত যে আপনার এক বোঝা চলে গিয়েছে, আর একজন থেকেও নেই। আর আমি তো দূরেই। চিল করুন আপনি, পারলে আমার মাকেও মেরে ফেলুন নীরার মতন। বাবা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে ঘরে চলে গেলেন। আমি গালে হাত দিয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে আছি। আজ উনি যদি আমাদের সাথে এরকম না করতেন, তবে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। সুখের একটা পরিবার থাকতো আমাদের, যেখানে মায়ের শাসন, বাবার ভালোবাসা আর ভাই বোনের খুনসুটি দিয়ে পূর্ণ থাকতো। আস্তে আস্তে হেঁটে নীরার স্মৃতির কাছে গেলাম। হাঁটু গেড়ে বসে পড়লাম। পকেট থেকে চকলেট বের করে স্মৃতির ওপর রেখে দিলাম। চোখে পানি বাধা মানছে না। এই অবেলায় কেন গেলি বোন? এত অভিমান কেন তোর? আয় না, একবার ফিরে আয় প্লিজ। আয়, আমি প্রমিস করছি তোর কোনো কথা ফেলবো না। আমি পুরো পৃথিবী এনে দেবো তোকে। প্লিজ ফিরে আয়। কাঁধের ওপর কারোর হাতের ছোঁয়া পেয়ে পিছন ফিরে তাকালাম। নিশু দাঁড়িয়ে আছে। 2 হাত দিয়ে আমার চোখ মুছে দিয়ে বুকের সাথে চেপে ধরলো। ওকে দেখে আরো বেশি কান্না পাচ্ছে। নিশুও কাঁদছে। আমার হাত ধরে কিছুটা দূরে একটা বেঞ্চ আছে, সেখানে নিয়ে বসালো। পাশের নিশু বসে পড়ল। তোমার জন্য খাবার এনেছি, খাবে চলো। আমি কিছু খাবো না, আমি মাকে নিয়ে চলে যাব। এখন তো বিকেল, তোমার গাড়ি তো সন্ধ্যা 7টায়। আর তাছাড়া সারাদিন তো কিছু খাওনি। আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য। নিশু প্লিজ, আমি খাবো না এখন, খেতে ইচ্ছে করছে না। তুমি বরং সন্ধ্যা পর্যন্ত আমার পাশে বসে থাকো। আচ্ছা, তাহলে খাবার রেখে দিচ্ছি। দুপুরে আমিও খাইনি, কি আর করার। নিশু মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। আমি হেসে ফেললাম ওকে দেখে। আর চোখে একবার আমার দিকে তাকিয়ে আবারও ভেঙচি কাটলো। আচ্ছা, খাইয়ে দাও তাহলে, আর তুমিও খাও। এইবার নিশুও হেসে ফেললো।
ওর হাসি দেখলে কেন যেন প্রশান্তি আসে। দুজনে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। নিশু চলে যাওয়ার পরে আমি ধীরে ধীরে বাসায় গেলাম। প্রায় 6টা বাজে। একটু পরেই মাকে নিয়ে বের হতে হবে। মায়ের ঘরে গেলাম। মা ঘুমিয়ে আছে, পাশে বাবা বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে আসবো? হ্যাঁ, এসো। আমি মাকে শহরে নিয়ে যেতে চাই। এখানে মায়ের দেখাশোনা করার জন্য কেউ নেই। আর তাছাড়া মায়ের সুস্থ হওয়ার জন্য শহরের ভালো ডাক্তার দেখাতে হবে। তোমার মা এখানে বেশ আছে, আমি তার জন্য যথেষ্ট দেখাশোনা করতে পারি। তার জন্য আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি। আর আমি তার চিকিৎসার কোনো ত্রুটি রাখছি না। দেখুন, আপনি যাই বলেন, আমি আপনার কাছে আমার মাকে রেখে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। আপনাকে আমি একটুও ভরসা করতে পারি না। সবসময় ওনাকে কষ্ট, অপমান আর খারাপ ব্যবহার ছাড়া কোনো কিছু দিতে দেখিনি তো, তাই হঠাৎ করে যত্ন আর ভালোবাসাটা ঠিকমতো নিতে পারছি না। সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার মা এখান থেকে কোথাও যাবে না। দেখুন, আমি কিন্তু জোর করে নিয়ে যেতে বাধ্য হব। আমার মাকে আমার সাথে যেতে দিন। আর না জানি আপনি আবার কোন ফায়দা খুঁজছেন। এটা তো হতে দেব না। আমার স্ত্রীকে তুমি আমার অনুমতি ছাড়া নিয়ে যেতে পারো না। এতদিন কোথায় ছিল আপনার এমন কথাবার্তা? দীর্ঘ 27টা বছর ধরে তার উপরে অত্যাচার করে এসছেন, আর আজ দুদিনেই। আমার কথার আওয়াজে মা জেগে উঠলেন। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মা, তোমাকে আমি শহরে নিয়ে যাব, তুমি যাবে না আমার সাথে? মা একটু সরে গেলেন। তারপর বাবার দিকে তাকালেন। বাবা মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালেন যাতে মা না বলে। না না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। কোথাও যাব না, কোথাও না। যাও, তুমি যাও। আমি যাব না। আমার নীরা এখানে একা আছে। ও ও খুব ভয় পায়। ও আমাকে ডাকে। আমি যাব না। আর তুমি কে? মায়ের প্রশ্ন শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি মাথা নিচু করে ঠাঁই দাঁড়িয়ে রইলাম। না, তোমার কোথাও যেতে হবে না। তুমি এখানেই থাকবে, আমার কাছে থাকবে। এবার চুপ করে ঘুমাও, কেউ নিয়ে যাবে না তোমাকে। বাবা বুঝিয়ে শুনিয়ে মাকে ঘুম পাড়িয়ে দিলেন। আমি কাছে যেতে গেলেই মা আরো ভয় পেয়ে দূরে সরে যায়। আপনি আমার মাকে আমার কাছ থেকে আলাদা করছেন? এটা ঠিক নয়। ঠিক ভুল আমি তোমার থেকে বেশি বুঝি। তুমি চাইলে এখানে থাকতে পারো, কিংবা চলেও যেতে পারো, তোমার সিদ্ধান্ত। কিন্তু তোমার মাকে নিয়ে যেতে পারো না। তাকে তুমি সামলাতে পারবে না। সে আমার কাছেই ভালো আছে। ঠিক আছে, আজ চলে যাচ্ছি, কিন্তু আমার মাকে আমি আপনার কাছ থেকে ঠিকই নিয়ে যাব একদিন। বাবা একটা শুকনো হাসি দিলেন। তার হাসির মাঝে আমি ভয়ঙ্কর কিছু দেখতে পাই। এই হাসির মানে অনেক কিছু, কিন্তু আমি এখন কিছু বুঝতে চাই না। আমি তাকে প্রচণ্ড ঘৃণা করি, প্রচণ্ড। ফিরে এসে জবে মন দিলাম। নিয়মিত অফিস যেতে লাগলাম আর মন দিয়ে কাজ করলাম। অল্প দিনে কাজে উন্নতি করলাম। বস আমার কাজে খুশি হয়ে প্রমোশন দিয়ে দিলেন। ম্যাচ ছেড়ে নিজে ফ্ল্যাট বাসা নিলাম। ভেবেছি মাকে এখানে নিয়ে আসার পরে নিশুকে বিয়ে করে নেব। প্রায় 6 মাস পরে আবারও বাড়িতে গেলাম। যদি মা একা না আসতে চায়, তাহলে বাবাকেও নিয়ে আসবো। উনি যেমনই হোক, আমার মা তাকে ভালোবাসে আর তার কাছেই খুশি থাকে। বাড়িতে গিয়ে কিছুটা অবাক হলাম। কেমন অপরিচিত মনে হচ্ছে। দরজা ভিতর থেকে নেওয়া, কিন্তু বাবা বাসায় থাকলে তো দরজা বন্ধ করে রাখে না। আর যদি কোথাও যেত, তাহলে তো বাইরে থেকে তালা লাগিয়ে যেত। 7-5 ভাবতে ভাবতে দরজায় নক করলাম। এক অপরিচিত মহিলা দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার বাড়ি, অথচ বাড়ির লোকেদের আমি চিনি না। কে আপনি? কাকে চাই? আমি মিহির, কিন্তু আপনি কে? আর আমাদের বাড়িতে আপনি কি করছেন? ও আচ্ছা, আপনি তাহলে আসলাম সাহেবের ছেলে। জি, আসুন, ভিতরে আসুন। আমি ভিতরে গেলাম। বাসার ভিতরে গিয়ে আবারও অবাক হলাম। দেওয়ালে বাবার ছবিটার বদলে এই ভদ্রমহিলা আর একজন লোকের ছবি টাঙানো। এছাড়া আসবাবপত্র সবকিছুই অন্যরকম। এগুলো কিছুই আমাদের নয়। এই বাড়িটা বাবা শখ করে বানিয়েছেন, কিন্তু এ বাড়িতে এনারা কারা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কে? আর আমাদের বাড়িতে কি করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলুন তো, এখানে হচ্ছেটা কি? আসলে আপনার বাবা এই বাড়িটা আমাদের কাছে বিক্রি করেছেন। গত সপ্তাহেই আমরা এখানে এসেছি। ভদ্রমহিলার কথা শুনে চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেলাম। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। মানে কি? এটা কিরকম ইয়ার্কি করছেন? দেখুন, আমি সত্যি বলছি। আপনার মায়ের মানসিক সমস্যার কথা তো আপনি জানেনই। তার চিকিৎসার জন্য তিনি এই বাড়িটা বিক্রি করেছেন। ওনারা এখন কোথায় আছে বলতে পারবেন কিছু? না,
আমাদের কিছু বলেননি। ও আচ্ছা, তিনি কত টাকায় বাড়িটা বিক্রি করেছেন? 7 লাখ টাকায়। আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেব, বাড়িটা ছেড়ে দিন আপনারা। এ বাড়িটা আমি কিনে নিয়েছি, তাই এটা আপনি আর পাবেন না। দেখুন, আমার বাবা বাধ্য হয়ে এত কম দামে বিক্রি করেছেন, এটার দাম আরও 5 গুণ বেশি হবে। আপনারা যদি স্বেচ্ছায় না দেন, তাহলে আমি আইনের সাহায্যে বাধ্য হব নিতে। আসি এখন। বাড়ি থেকে বের হয়ে নিশুকে ফোন করে সব খুলে বললাম। নিশু আমাকে আশ্বস্ত করলো যে ওর এক রিলেটিভ আছে যিনি একজন ভালো লয়ার, তার সাহায্যে আমার বাড়িটা ফেরত পেতে পারি। কিন্তু আমি এখন 7 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে 4 লাখের মতন আছে। তুমি চিন্তা করো না, আমি দেব বাকি টাকা। না এসু, এটা কখনো হয় না। তুমি এমনিতেই আমাকে অনেক হেল্প করেছো, আমি তোমার কাছে অনেক ঋণী। দয়া করে আর ঋণী করো না আমাকে। আচ্ছা, একটা কথা বলো, আজ যদি আমি তোমার জায়গায় থাকতাম আর তোমার আমাকে হেল্প করার মতন সুযোগ থাকতো, তবে কি তুমি আমাকে হেল্প করতে না? সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি তোমার থেকে আর হেল্প নিতে পারবো না নিশু। পর করে দিচ্ছ নাকি আপনি ভাবতে পারোনি? এভাবে বলছো কেন? তো কিভাবে বলা উচিত? শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি বাবা মাকে খুঁজে বের করো। রাখছি। চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এত সমস্যা কেন এইটুকু জীবনে? লড়াই করতে করতে উপভোগ করার সময়টাই থাকে না। মাকে নিয়ে বাবা কোথায় যেতে পারে? আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তার সাথে কথা বলে জানতে পারলাম যে মায়ের একটা অপারেশন করাতে হবে, তাহলেই পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর এর জন্য 10 লাখ টাকার প্রয়োজন। তাই তিনি বাড়িটা বিক্রি করে দিয়েছেন। হয়তো শহরে গেছেন মাকে নিয়ে। আমাকে আজই ফিরতে হবে। কিন্তু এটা বুঝতে পারছি না যে তার এত টাকা থাকতেও কেন বাড়িটা বিক্রি করতে হলো। তবে কি উনি মিথ্যে নাটক করেছেন? মাকে মেরে ফেলে বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? না, এসব কি ভাবছি? এমন কিছুই হয়নি। আমার মা ভালো আছে, কিচ্ছু হয়নি তার। ফিরে গিয়ে সব জায়গায় খুঁজলাম। শহরে যতগুলো মানসিক হসপিটাল আছে সবগুলোতে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। তার মানে এই বাবা নামক লোকটা মিথ্যে বলেছে। নিশ্চয়ই আমার মায়ের সাথে কিছু করেছে। আমি ওকে ফেলে মেরেই ফেলবো। এদিকে এক বন্ধু পুলিশ ইন্সপেক্টর, ওর কাছে সবকিছু খুলে বললাম। আর বাবার নামে একটা কেস ফাইল করলাম। ওকে বলেছি লোকটাকে যেভাবেই হোক খুঁজে বের করতে। প্রায় 1 মাস হয়ে গেছে, মায়ের কোনো খোঁজ পাইনি। এত বড় শহরে কোথায় খুঁজবো মাকে? এদিকে নিশু বিয়ের কথা বলছে, ওর বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কিন্তু আমি এখন কিভাবে বিয়ে করব? আমার মা 1 মাস ধরে নিখোঁজ। আমি জানি না তার সাথে কি কি হয়েছে। আমি মানসিকভাবে মোটেও প্রস্তুত নই বিয়ের জন্য। এটা নয় যে নিশুকে আমি ভালোবাসি না, আমি নিশুকে প্রচণ্ড ভালোবাসি আর সারা জীবনে ওকেই চাই। কিন্তু এই মুহূর্তে সবার আগে আমার মাকে খুঁজে বের করতে হবে। কিন্তু দিন দিন নিশুর বিয়ের জন্য প্রেশার দেওয়াটা অসহ্য লাগছে, তাই তাকে বিয়ে করতে বলে দিলাম। 3 দিন পরে নিশু এসে বিয়ের কার্ড দিয়ে গেল। কোনো কথা বলল না আমার সাথে, সব সময় পাশে বসে বকবক করেই যেত। আর আজ একটা কথাও বলছে না। আমি মুচকি হেসে কার্ডটা নিয়ে চলে এলাম। বাসায় এসে প্রচুর কাঁদলাম। আমার কাছের মানুষগুলো সব সময় আমাকে ছেড়ে চলে গিয়েছে। প্রথমে নীরা, তারপর মা, আর এখন নিশু। আচ্ছা, এতটুকু একটা জীবনে এত কিছু হারিয়ে ফেলে বাঁচার জন্য কি থাকে? কিছুই থাকে না। মরে যাব আমি। রাতে প্রচুর ড্রিঙ্কস করলাম। পরের দিন যখন ঘুম ভাঙলো দেখি বিকেল 3টে বাজে। আস্তে করে উঠলাম। পাশের রুম থেকে কথার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমি এখানে একাই থাকি। দরজার সামনে গিয়ে একবার শকড। নিশু বসে মা বাবার সাথে গল্প করছে। কিন্তু এটা কি করে হতে পারে? বাবা আমাকে দেখে উঠে আসলেন। মা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কিছু বুঝতে না পেরে আমি পাথরের মতন দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এসব? বাবা এই প্রথমবার আমাকে বুকে টেনে নিলেন। আমি আমার অনুভূতিটা বোঝাতে পারছি না। অতিরিক্ত আবেগে মানুষ জমে যায়। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে মাই কথা বললেন। জীবনে যদি কিছু সঠিক কাজ করে থাকি, তাহলে সেটা হলো তোর বাবাকে ভালোবাসা। মানুষটা রাগী, কিন্তু অনেক ভালো মনের। আমাকে সুস্থ করার জন্য নিজের বাবার বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। আমার ওষুধ কেনার জন্য রিক্সা চালিয়েছেন। তুই তোর বাবাকে ভুল বুঝিস না বাবা, এটা তোর মায়ের অনুরোধ। আমি বাবার দিকে তাকালাম। বাবা আমার কাঁধের ওপর হাত রাখলেন। সব সময় ভেবেছি রাগ আর শাসন করলে বুঝি তোমরা আমাকে ভয় পাবে আর আমার সব কথা শুনবে। এজন্য আমি সব সময় তোমাদেরকে আমার কঠিন রূপটা দেখিয়েছি। কিন্তু তোমরা ঘুমানোর পরে কপালে চুমু দিতে ভুল করিনি কখনো। তোমাদের চাওয়ার আগে সব চাহিদা পূরণ করেছি, কিন্তু কখনো বুঝিনি সব কিছুর আগে ভালোবাসার প্রয়োজন।
এটা নীরা চলে গিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে, ভালোবাসা দিয়ে যেটা হয় সেটা ভয় দিয়ে হয় না। তোমার মায়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, চেয়েছি সে আমাকে ভয় পাক, কিন্তু কখনো চাইনি সে খারাপ থাকুক বা আমাদের থেকে দূরে যাক। জানি এটা অন্যায়, তাও আমি এজন্য অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দিবি বাবা? আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম, ছোট বাচ্চাদের মতন। বাবাও কাঁদছে। বাবা নিশুর দিকে তাকিয়ে আমাকে বলল, জীবনের সঠিক মানুষকে নির্বাচন করেছিস। নিশু লজ্জা পেল, বাড়ির দলিলটা বাবার হাতে দিল। কিন্তু বাবা, আপনি বাড়ি বিক্রি করলেন কেন? আপনার তো টাকার অভাব। আসলে আমার টাকা সব তোর মায়ের অ্যাকাউন্টে, তার সাইন ছাড়া টাকা তোলা সম্ভব না। তার জন্য অনেক সময় প্রয়োজন ছিল, কিন্তু তোমার মাকে সুস্থ করা আমার জন্য আর্জেন্ট ছিল। বাড়ি তো পরেও পেতাম, কিন্তু আমাকে তো বলতে পারতেন। আসলে তোমার ঠিকানা আমার জানা ছিল না, আর তুমি এখনো অনেক ছোট। বাবা মায়ের দায়িত্ব আরও পরে নিও। আমার যতটুকু করা প্রয়োজন ছিল আমি করেছি। 2 দিন আগে গ্রামে গিয়ে নিশুকে সাথে করে নিয়ে আসলাম। বাবা মা অন্য রুমে চলে গেলেন। নিশু আমার কলার ধরে বলল, কি ভাবছিস তুই? এত সহজে ছেড়ে দেব? বদমাস কোথাকার! আমি চোখ বন্ধ করে হাত পা সোজা করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভাবটা এমন যে আমি বেহুঁশ হয়ে গেছি, কিন্তু তারপরেও কিল ঘুষি থেকে শেষ রক্ষা হলো না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।